বেগ শীর্ষ বলতে কি বোঝো? তাহলে প্রথম কোশ্চেন কি? বেগ শীর্ষ। ওকে, ভেলোসিটি হেড, প্রেসার হেড অ্যান্ড এলিভেশন হেড, সি দ্য প্রিভিয়াস সেট। কি বোঝা গেল? এটা সেট নম্বর তোমরা 13 দেখো, সেখানেই তোমরা পাবে। কি কি পাবে? এই বেগ শীর্ষ পাবে, প্রেসার হেড অর্থাৎ চাপ শীর্ষ এবং এলিভেশন হেড অর্থাৎ উচ্চতা শীর্ষ। বোঝা গেল? তোমরা এটা আগের সেটে আলোচনা করা হয়েছে, তোমরা ওটা দেখে নেবে। চলো পরের কোশ্চেন। মধ্যাকর্ষণের ফলে কোনো তরলের মধ্য দিয়ে একটি অবাধে পতনশীল গোলকের প্রান্তীয় বেগের মান নির্ণয় করো। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ টার্মিনাল ভেলোসিটি। তো সাপোজ ধরে নেওয়া হলো কি না, পতনশীল বস্তুটিকে সাম্যাবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় শর্ত কি না, এফ ভি প্লাস এফ বি ইকুয়ালস টু এম জি। তো এফ ভি কি? ফোর্স ডিউ টু ভিসকোসিটি। তো ডিউ টু যে ভিসকোসিটি, যে ফোর্সটা, সেটা কোন দিকে কাজ করবে? এটা ওপর দিকে কাজ করবে। আচ্ছা, ফোর্স ডিউ টু বায়ান্সি এফ বি, প্লবতা দরুন যে বল, সেটাও উপরের দিকে কাজ করবে। এই যে দেখো এফ ভি এবং এফ বি, এবং এই যে এম জি কার সাথে সমান হবে? এম জি। এম জিটা কি? ফোর্স ডিউ টু ওয়েট। এই ওয়েটটা কোন দিকে কাজ করবে? এটা নিচের দিকে কাজ করছে। বোঝা গেল? এখন সান্দ্রতাজনিত বল এফ ভি ইকুয়ালস টু আমরা 6/eta/r/v লিখতে পারি, এটা আমরা দেখেছি আগে সেটে। ঊর্ধ্বমুখী প্লবতা বল এফ ভি ইকুয়ালস টু 4/3πr³ সিগমা ইন্টু জি, সিগমা মাধ্যমের ঘনত্ব আমরা লিখতে পারি। এবং নিম্নমুখী ওজনজনিত বল এম জি যদি হয়, এম জি ইকুয়ালস টু 4/3πr³ রো ইন্টু জি। এখানে রো হলো বস্তুর ঘনত্ব। তাহলে এবার যদি আমরা সাম্যাবস্থার শর্ত অনুযায়ী বসাই, এটা কি বসালাম? এটা এফ ভি বসালাম, এটা এফ বি বসালাম, ফোর্স ডিউ টু বায়ান্সি, এটা ফোর্স ডিউ টু কি? ভিসকোসিটি, এবং এটা এম জি ওয়েট। এটা বসানোর পর দেখলাম কি আলটিমেট আমরা পাবো ভি এর বা প্রান্তীয় বেগের, বা একে কি বলা হচ্ছে? টার্মিনাল ভেলোসিটি। এই টার্মিনাল ভেলোসিটির আমরা এক্সপ্রেশন এভাবে আমরা পাবো কি? 2/9 r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। ওকে, পরের প্রশ্ন কি বলা হয়েছে? একটি ক্ষুদ্র গোলক একটি সান্দ্র তরলের মধ্যে দিয়ে খাড়াভাবে নামছে, সময়ের সঙ্গে কণাটির গতিবেগের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। তাহলে এটা কি? এটা সময়ের সঙ্গে সঙ্গে বেগটা কি হচ্ছে? পরপর বাড়তে 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 একটা সময় ঠিক প্রান্তীয় বেগের কাছে গিয়ে তার প্যারালালি এটা চলতে থাকবে। ওকে, পরের প্রশ্ন দেখো। সংকট বেগ ও প্রান্তীয় বেগের মধ্যে কি পার্থক্য? তো পার্থক্যগুলো দেখো। সংকট বেগে কি বলা হয়েছে? এটা হচ্ছে সর্বাধিক বেগ যা দিয়ে কোনো প্রবাহী বিশৃঙ্খল বা অস্থির না হয়ে প্রবাহনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ শান্ত প্রবাহ হয়। প্রান্তীয় বেগ মধ্যাকর্ষণের ফলে কোনো তরলের মধ্যে দিয়ে অবাধে পতনশীল একটি গোলকের সর্বাধিক বেগ। সংকট বেগ কি? এখানে 2 নম্বর পয়েন্ট কি? শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে পরিবর্তনের সংকেত দেয়, অর্থাৎ এই সংকট বেগ পেরিয়ে গেলেই শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়। এবং এর 2 নম্বর পয়েন্টে দেখি মধ্যাকর্ষণ বল এবং বাধাজনিত প্লবতা বল সমান হলে বস্তুটির আর কোনো ত্বরণ থাকে না। 3 নম্বর পয়েন্ট, সংকট বেগের তরলের সান্দ্রতা, ঘনত্ব এবং প্রবাহনালীর মাত্রার উপর নির্ভর করে। আর এর 3 নম্বর পয়েন্ট, গোলকটির ভর, আকৃতি এবং তরলের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কি? প্রান্তীয় বেগ। পরের প্রশ্ন। 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বায়ু বুদবুদ একটি দীর্ঘ তরল স্তম্ভের নিচ থেকে উপরে উঠছে। এর প্রান্তীয় বেগ দেওয়া আছে 0.21 সেন্টিমিটার/সেকেন্ড হলে তরলের সান্দ্রতাঙ্ক কত? ওকে, তার মানে ইটা বের করতে হবে। দেখো ভি ইকুয়ালস টু 2/9 r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা, এই আমরা রিলেশনটা জানি, এটা বসিয়ে দেবো। তো ইটা ইকুয়ালস টু কী হবে? ইটা এখানে চলে এলে ভিটা এখানে চলে আসবে। দেখো 2/9 1² 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আর ইকুয়ালস টু 1। দেখো 1² রো মাইনাস সিগমা ইন্টু জি, রো মাইনাস সিগমা ইন্টু জি। সিগমাটা কার? তরলের ঘনত্ব দেওয়া আছে, দেখো 1.47 গ্রাম/cc, এবং বাতাসের ঘনত্ব উপেক্ষা করতে বলা আছে, তার মানে এটাকে আমরা 0 ধরে নিতে, 0 ধরে নেওয়া হয়েছে।
এরপর দেখো 980 কিসের মান? এটা জি এর মান, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তারপর কি আসছে দেখো, এটার প্রান্তীয় বেগ ভি, প্রান্তীয় বেগ কত বোঝাচ্ছি? 0.21। কেন না, এটা নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে উঠছে, অর্থাৎ বেগ আস্তে আস্তে কমতে যাচ্ছে, ওই জন্য মাইনাস। এবার দেখো আমরা সান্দ্রতাঙ্কের একক কি? পয়েজ হয় এবং ডেকা পয়েজ হয়। এখানে আমরা পয়েজ নিয়েছি এবং আলটিমেট তোমরা এই এতটা পর্যন্তই যদি রাখো, এখানেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, কোনো অসুবিধে নেই। তো এছাড়াও যদি তোমরা ক্যালকুলেটারে করো, দেখবে এর অ্যান্সারটা আসবে, তোমরা মিলিয়ে নেবে 1,555.5 পয়েজ। ওকে ওকে, ঠিক আছে, চলো আসছি পরের প্রবলেম। পরের প্রবলেম বলা হয়েছে দেখো, একটি 0.95 গ্রাম পার সিসি ঘনত্ব ও 10⁻⁻⁴ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তৈলবিন্দু বায়ুর মধ্য দিয়ে পড়ছে। বায়ুর ঘনত্ব কত? 0.0013 গ্রাম পার সিসি এবং সান্দ্রতাঙ্ক দেওয়া আছে। তৈলবিন্দুটির প্রান্তীয় বেগ নির্ণয় করো। জি এর মান দেওয়া আছে, তাহলে প্রান্তীয় বেগের যে কি বলে আমরা রাশিমালা, সেটা আমরা লিখলাম ভি ইকুয়ালস টু 2/9 r স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই এটা। তো এখানে কি কি? আর এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, সিগমার মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে। তো সবই যদি বসাই, আমরা এভাবে লিখতে পারি কি, প্রান্তীয় বেগটা ইনটা সেন্টিমিটার পার সেকেন্ড। এটা এখান পর্যন্তই তোমরা রাখতে পারো। এছাড়াও যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো, ফাইনাল ক্যালকুলেশনটা পাওয়া যাবে, অ্যান্সারটা 0.0114 সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেল? এটি হবে অ্যান্সার। চলো এরপর আসছি পরের কোশ্চেন। পরেরটা প্রবলেম দেখো, 0.35 মিলিমিটার একটি বর্ষার জলবিন্দু 1 মিটার পার সেকেন্ড বেগে বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় জলবিন্দুটির ওপর সান্দ্রতাজনিত বলের মান নির্ণয় করো। সান্দ্রতাঙ্ক বা ইটার মান দেওয়া আছে 2 × 10⁴ ডেকা পয়েজ। ওকে, তাহলে দেখো জলবিন্দুর ব্যাসার্ধ কত? আর ইকুয়ালস টু আমরা এত মিলিমিটার, তাকে আমরা মিটারে আনলাম, কারণ এখানে ডেকা পয়েজ আছে, পয়েজ থাকলে সেন্টিমিটারে আনতাম। ভি এর মান 1 মিটার পার সেকেন্ড, সান্দ্রতাঙ্কের মান দেওয়া আছে, ডেকা পয়েজ পাস্কাল সেকেন্ডে আমরা লিখতে পারি। আচ্ছা, এবার দেখো সান্দ্রতাজনিত যে বল এফ ইকুয়ালস টু কী হয়? 6/η/v। তো ওখানে আমরা সব মানগুলো বসালাম। ওকে, বসালাম। এখান থেকে কিন্তু তোমরা মুখে মুখে এটা করে নিতে পারো, ইন দ্য ফর্ম অফ পাই তোমরা রেখে দিতে পারো। কিন্তু তোমরা যদি এটা অ্যান্সার করতে পারো, এটার অ্যান্সারটা হবে, বলে দিচ্ছি, 1.32 × 10⁻⁻6 নিউটন। ওকে, বোঝা গেল? এইটা হবে অ্যান্সার। তোমরা মিলিয়ে নেবে অ্যান্সারটা। ওকে, আর যারা করছো তুলতে পারছো তোলো, না হলে এখানে তো ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, সেই পিডিএফ লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফটা নিতে পারো। চলো আসছি নেক্সট প্রবলেম। প্রতিটি 0.2 সেন্টিমিটার ব্যাসের 1000টি জলের ফোঁটা যুক্ত করে একটি ফোঁটাতে পরিণত করা হলো। বৃহত্তর ফোঁটাটি তৈরি করতে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে? জলের পৃষ্ঠটান দেওয়া আছে 72 ডাইন পার সেন্টিমিটার। আচ্ছা, ধরা যাক বড় জলবিন্দুটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং প্রতিটি ছোট বিন্দুটির ব্যাসার্ধ যদি আর হয়, সেই আর সমান কত হবে? আমরা দেখলাম এত। এখন প্রশ্ন অনুসারে কী হবে? ওই বড় বিন্দুটির আয়তন কি হবে? 1000টি ছোট বিন্দুটির জলের আয়তন। এরকম বসালে আমরা এই ক্যাপিটাল আর এর মানও পাবো। স্মল আর এর মান আমরা পেয়েছি, ক্যাপিটাল আর এর মান পাবো। এবার ছোট বিন্দুগুলির মোট ক্ষেত্রফল কত? দেখো 1000 × 4π স্মল আর স্কোয়ার, এটা একটা পেলাম। আর বড়টার ক্ষেত্রফল কত? এটা। এবার দেখো ছোট বিন্দুগুলির ক্ষেত্রে মোট পৃষ্ঠশক্তি কত হবে? মোট পৃষ্ঠশক্তি কত হবে? পৃষ্ঠশক্তি তাহলে এই 1000টা বিন্দু ক্ষেত্রফল, এটা কি? ডেল এ, এটা ডেল। আমি যদি স্মল এও ধরি, তাহলে কি হচ্ছে?
1000 ইন্টু এটা ইন্টু কত সারফেস টেনশন কি আমাদের মনে আছে যে এই ডব্লিউ ইকুয়ালস টু এস ইন্টু ডেল এ, খেয়াল আছে? তো এটা যদি ডেল এ হয়, এস এর মানটা আমরা বসালাম 72, এই করে আমরা পেয়ে গেলাম বড় বিন্দুটির এবং ছোট বিন্দুটির ক্ষেত্রে পৃষ্ঠশক্তি। তাহলে পৃষ্ঠশক্তির হ্রাস কত হলো? এইটা থেকে এইটা মাইনাস করতে হবে, ওইটা থেকে ওটা মাইনাস করলে আলটিমেট এভাবে আসবে। এটা তোমরা রেখে দিতে পারো, এতটা পর্যন্ত করলেই এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি কেউ মুখে মুখে এটা করতে পারো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। এর অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 81.4 আর্ক, এইটা হবে অ্যান্সার। যদি তোমরা করতে পারো এটা মিলিয়ে নেবে, বোঝা গেল? তো চলো এরপর আসছি পরের প্রবলেমে কি বলা আছে দেখো। আর ব্যাসার্ধের অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু একসাথে মিশে যদি ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বড় জলবিন্দু গঠন করে, তবে প্রমাণ করে যে জলের তাপমাত্রা বৃদ্ধি হবে এত। এইটা এখানে এস জলের পৃষ্ঠটান, রো জলের ঘনত্ব, এস হচ্ছে জলের আপেক্ষিক তাপ। তো মনে করি ক্ষুদ্র কণার জনসংখ্যা n, তাহলে এদের পৃষ্ঠদেশের মোট ক্ষেত্রফল কত হবে? n × 4πr², এবং পৃষ্ঠশক্তি হবে তার সঙ্গে সারফেস টেনশন গুণ করতে হবে, পৃষ্ঠটান গুণ করতে হবে, যা হবে। তো পাওয়া গেল এইটা। আর বড় জলবিন্দুটির পৃষ্ঠশক্তি হবে এইটা। ওকে, তাহলে পৃষ্ঠশক্তি ক্ষয় কত হবে? এইটা মাইনাস এইটা করতে হবে, করার পর দেখা গেল 4πs × nr² - r²। এবার উপরোক্ত শক্তি এই কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ধরা যাক উষ্ণতা বেড়ে হলো থিটা, এবং আমরা তো জানি কিউ ইকুয়ালস টু ms থিটা। তাহলে কিউ ইকুয়ালস টু এমটা কত? 4/3π r³ ইন্টু রো, এটা m ইন্টু এস ইন্টু থিটা। আবার এই যে কিউ, এই যে দেখো এটা, ওকে, তাহলে এইটার পরিবর্তন এটা আমরা লিখলাম 4πs × nr² - r² ইকুয়ালস টু 4/3π r³ রো এস থিটা। এখান থেকে আমরা দেখো থিটার মানটা এইটা পাবো। বোঝা গেল? তাহলে এই যে থিটার মানটা আমরা পেলাম, এটা প্রুভ করতে পারলাম। তো এরপর আসছি পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখো। আর ব্যাসার্ধের একটি বড় জলবিন্দুকে ভেঙে স্মল আর ব্যাসার্ধের n সংখ্যক ছোট ছোট জলবিন্দুতে পরিণত করতে কি পরিমাণ যান্ত্রিক কার্য করতে হবে? জলের পৃষ্ঠটান s। তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী করেছি আমরা, এই প্রবলেমগুলো তো প্রায়ই করলাম। 4/3π R³ ইকুয়ালস টু n × 4/3π r³। এখান থেকে আমরা পাবো এভাবে, বড় জলবিন্দুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², আর এর পরিবর্তে আমরা এটা বসালাম, এটা পেলাম। n সংখ্যক ছোট বিন্দুগুলির মোট ক্ষেত্রফল n × 4π r²। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? n × 4πr² - 4π R², ক্যাপিটাল আর এর পরিবর্তে আমরা এইটা বসিয়েছি, এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে যান্ত্রিক কার্য কত হবে? এই ক্ষেত্রফল ইন্টু পৃষ্ঠ টান। তাহলে কি হবে? এইভাবে অ্যান্সারটা পাওয়া যাবে। ওকে, তো আজকের ক্লাসটা, আশা করি তোমরা আজকের ক্লাসটা কিন্তু ফুললি কিন্তু প্রবলেম অ্যান্ড সলিউশন এইভাবেই ছিল ক্লাসটা আজকে সাজানো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, বা যদি বুঝতে পেরে থাকো তোমরা, সেই জিনিসগুলো তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও, এবং যাদের প্রয়োজন এই টোটাল নোটসটা পিডিএফ আকারে নেওয়ার জন্য তোমরা পিডিএফ লিঙ্কে গিয়ে পিডিএফটা নিতে পারো। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।